সো কম্পিউটার ফরেনসিক ইন টুডেজ ওয়ার্ল্ড, আমাদের কম্পিউটার ফরেনসিক এই দুনিয়াতে কি এবং কিভাবে চলে, কিভাবে কাজ করে, কতটুকু কি আছে না আছে, কোথায় কি অ্যাপ্লিকেবিলিটি, সেগুলো নিয়ে কথা আর কি। এইখান থেকে আমরা শুরু করবো। অবজেক্টিভ মানে আমাদের এইগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ, আজকের ক্লাসের অবজেক্টিভ আর কি, যে কম্পিউটার ফরেনসিক কি জিনিস, ইভালুয়েশন অফ কম্পিউটার ফরেনসিক। অবজেক্টিভ, কেন আমি কম্পিউটার ফরেনসিক করবো, ফরেনসিক করলে কি বেনিফিট, তারপরে ফরেনসিক এর জন্য একটা রেডিনেস থাকতে হবে, যে আর উই রেডি ফর দ্য ফরেনসিক অর নট, আমরা অ্যাকচুয়ালি ফরেনসিক করার মতো অবস্থায় আছে কিনা, সাইবার ক্রাইম কি জিনিস, কারণ ক্রাইম হলেই পরে আসলে বেসিক্যালি ফরেনসিক করার একটা প্রয়োজনীয়তা আসে আসলে। তো তারপরে কম্পিউটার ক্রাইম কত ধরনের, তারপরে ক্রাইম হইলে পরে আমাকে ইনভেস্টিগেশন করতে হয়, তারপরে ইনভেস্টিগেশনের কতগুলো স্টেপ আছে, ফরেনসিক ইনভেস্টিগেটর যেটার জন্য আমরা পড়াশোনা করতেছি, ফরেনসিক ইনভেস্টিগেটরের কি রোল, একজন ইনভেস্টিগেটর কি করবে ফরেনসিকের সময়, তার রোলটা কি হবে, কম্পিউটার ফরেনসিক করার জন্য আমার কিছু রিসোর্সের দরকার আছে, সেই রিসোর্স গুলা কি, রিসোর্স গুলা দিয়ে আমরা যখন ফরেনসিক করবো আমরা কিছু এভিডেন্স বের করবো, সেই এভিডেন্সের রোল কি, এভিডেন্স আমি কেন বের করব, কোথায় এটা অ্যাপ্লিকেবল, কোথায় দেখাতে হবে। এবং একটা এন্টারপ্রাইজে বা একটা কর্পোরেটেও যদি কোনো একটা ক্রাইম হয়, সেটা হতে পারে সাইবার ক্রাইম, সেটা হতে পারে ফিশিং, সেটা হতে পারে কম্প্রোমাইজ, এগুলো হলে পরে আমাদের মানে ইনভেস্টিগেশন যদি আমি করতে চাই, দেন আই ক্যান ডু দ্য ইনভেস্টিগেশন। এন্টারপ্রাইজ ইন থিওরি অফ ইনভেস্টিগেশন, ইটিআই, এই এন্টারপ্রাইজ লেভেলে যদি আমরা ইনভেস্টিগেশন করতে হয় তার প্রসিডিউরটা কি, তারপরে আমাদের লিগাল ইস্যু থাকলেও আমাদের ফরেনসিক করতে হয়, লিগাল ইস্যু কি কি কনসার্ন আছে ফরেনসিক রিলেটেড। এবং আমি যখন জাজের সামনে বা বিচার আদালতের সামনে এটাকে তুলবো, ফরেনসিক ইনভেস্টিগেশন রিপোর্টটা জমা দিব, সেই ক্ষেত্রে রিপোর্টের রেজাল্টটা কিভাবে লিখতে হবে বা ওইখানে কি কি থাকতে হবে মিনিমাম, সেগুলো আমরা একটু জানবো এখানে। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। লেটস স্টার্ট উইথ দা কম্পিউটার ফরেনসিক আসলে কি জিনিস, ঠিক আছে। ফরেনসিক সায়েন্স, ফরেনসিক কিন্তু এটা একটা সায়েন্স, ফরেনসিক কিন্তু এটা একটা সায়েন্স, অ্যাপ্লিকেশন অফ ফিজিক্যাল সায়েন্স টু ল, এটা ল এর জন্য অ্যাপ্লিকেবল, ইন দি সার্চ ফর ট্রুথ ইন সিভিল, ক্রিমিনাল এন্ড সোশ্যাল বিহেভিয়ার প্যাটার্নস। তার মানে দিস ইজ রিলেটেড টু ল, এবং ল এর এগেনস্টে যখন আমি কোনো জাজমেন্ট দিব, সেই জাজমেন্টটার ভিতরে সত্যটা জেনে তারপর আমি জাজমেন্ট দিব। কোন সত্য উদ্ঘাটনের জন্য যদি ফরেনসিক করতে হয় তাহলে আমাকে ফরেনসিক করতে হবে। সত্যটা উদ্ঘাটন করে আমি কোথায় প্লেস করব, যে কোনো সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, অথবা যে কোনো একটা সোশ্যাল বিহেভিয়ারাল কোনো ইস্যু থাকলে সেইটাকে প্রুফ করার জন্য। এইম কি, এইম হচ্ছে ডিটারমাইনিং দ্য এভিডেন্সিয়াল ভ্যালু অফ দ্য ক্রাইম সিন, যে এখানে যে একটা ক্রাইম হয়েছে তার একটা এভিডেন্স আমাকে দিতে হবে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। বা ক্রাইম হয় নাই, বা ক্রাইম হয় নাই, এটা প্রুফ করার জন্য আমার এভিডেন্সের দরকার আছে। দিস আর দ্য টু অবজেক্টিভ। আচ্ছা, কম্পিউটার ফরেন্সিক কি জিনিস? কম্পিউটার ফরেন্সিকের অনেকগুলা বেনিফিট ডেফিনেশন আছে, তার মধ্যে এখানে তিনটা ডেফিনেশন দিচ্ছেন। প্রথম দুইটা, দুইটা অর্গানাইজেশনের, তার মধ্যে একজন ভদ্রলোক আছেন, ওই ভদ্রলোকটা ডেফিনেশন দিচ্ছেন, এবং লাস্টের তিন নাম্বারটা হচ্ছে একটা কাস্টমাইজ। ফরেনসিক হচ্ছে বা কম্পিউটার ফরেনসিক হচ্ছে মেথোডোলজিক্যাল সিরিজ অফ টেকনিক্স, কিছু টেকনিক আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন। কেন? বিকজ আই ওয়ান্ট টু গ্যাদার সাম এভিডেন্সেস, আই ওয়ান্ট টু গ্যাদার সাম এভিডেন্সেস ফ্রম, থেকে
কম্পিউটার ইকুইপমেন্ট থেকে অ্যান্ড ভ্যারিয়াস স্টোরেজ ডিভাইস। আমার ইউএসবি থাকে, ইন্টারনাল স্টোরেজ থাকে, মেমোরি থাকে, এইসব জায়গা থেকে আমি এভিডেন্স গুলো বের করবো। অ্যান্ড ডিজিটাল মিডিয়া দ্যাট ক্যান বি প্রেজেন্টেড ইন এ কোর্ট অফ ল। বিচারক কি আদালতে যেটাকে আমি প্রেজেন্ট করতে পারবো, এরকম একটা সিরিজ অফ এভিডেন্স, সিরিজ অফ স্টেপ নিয়ে আমি একটা এভিডেন্স বের করবো, যাতে করে আমি কোর্টের মধ্যে তুলতে পারি। কোর্ট যেন এটাকে একটা বেসিক আর ভ্যালিড জাজমেন্ট এভিডেন্স ধরে জাজমেন্টটা দিতে পারে in a law in a coherent and meaningful format. মিনিংফুল ফরম্যাট। আমি এমন কোনো এভিডেন্স দিব না যেটার সঙ্গে আমার কেসের কোনো মিল নাই, এরকম কোনো কিছু। মাঝখানের যে ডেফিনেশনটা এটা বলছে যে প্রিজার্ভেশন, এটা প্রিজার্ভ করা, আইডেন্টিফিকেশন আইডেন্টিফাই করা, এক্সট্রাকশন কোনো কিছু এক্সট্রাক্ট করা, ইন্টারপ্রিটেশন কোনো একটা জিনিস একটা এভিডেন্স থেকে ব্যাখ্যা করা, এবং ডকুমেন্টেশন অফ কম্পিউটার এভিডেন্সেস টু ইনক্লুড দ্য রুলস অফ এভিডেন্স, to include the rules of evidence, legal process, and integrity of evidence, factual reporting of the information found, and providing of expert opinion in the court of law. তার মানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কম্পিউটার ফরেন্সিক হচ্ছে ওয়ান কাইন্ড অফ এভিডেন্স প্রিজার্ভেশন, এভিডেন্স আইডেন্টিফিকেশন, এভিডেন্স এক্সট্রাকশন, এভিডেন্স ইন্টারপ্রিটেশন করার নামই হচ্ছে ফরেন্সিক, যেটার উপর বেশ করে একটা ওপিনিয়ন দেওয়া যায়। থার্ডটা হচ্ছে ফরেন্সিক কম্পিউটিং ইজ দ্য সায়েন্স অফ ক্যাপচারিং, প্রসেসিং অ্যান্ড ইনভেস্টিং ডেটা ফ্রম কম্পিউটার ইউজিং এ মেথডোলজি whereby any evidence discovered is acceptable in a court. একই কথা, সে একটু ডিফারেন্ট হতে বলছে। ঠিক আছে, মোট কথা হচ্ছে কম্পিউটার ফরেন্সিক হচ্ছে এমন একটা সায়েন্স যে সায়েন্সে কিছু স্টেপ বাই স্টেপ মেথোডলজি ইউজ করে আমি একটা কম্পিউটারের ভিতর থেকে কিছু এভিডেন্স বের করে নিয়ে আসবো, যেটা কোর্টের কাছে অথেন্টিক হবে। কোর্ট এই এভিডেন্সের উপর বেস করে একটা রায় দিতে পারবে, যে রায়টা হবে খুবই ট্রান্সপারেন্ট। সিকিউরিটি ইনসিডেন্ট আমরা জানি ফরেন্সিক করার কারণ হচ্ছে যদি একটা কোনো কম্পিউটারের ভিতরে সিকিউরিটি ইনসিডেন্ট হয়, অথবা কম্পিউটারের থ্রুতে যদি কোনো সিকিউরিটি ইনসিডেন্ট হয়, সেক্ষেত্রে আমাকে কম্পিউটারের ফরেন্সিকের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, সেই জন্য ইনসিডেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে প্রথমে বুঝতে হবে যে ইনসিডেন্ট হয়েছে কিনা, ইনসিডেন্ট হওয়ার পরে আমি ফরেন্সিক করে দেখবো ইনসিডেন্টের কারণটা কি। এটা একটা স্ট্যাটিস্টিক্স, এটা আমাদের খুব বেশি গুরুত্ব নয়, শুধুমাত্র আমাদের এখানে জানাচ্ছে যে একটা স্মল অর্গানাইজেশনে 83% টোটাল ইনসিডেন্টের 83% ইনসিডেন্ট হচ্ছে সিকিউরিটি ইনসিডেন্ট, লার্জ 92%। প্রতি বছর 14টা ইনসিডেন্ট হচ্ছে, লার্জ অর্গানাইজেশনে 45টা ইনসিডেন্ট হচ্ছে, এবং এক বছরে পার ইনসিডেন্টে এই পরিমাণ টাকা গেছে একটা ছোট অর্গানাইজেশনের। আর এই যে 726 কে অথবা 1.7 মিলিয়ন ইউএসডি লস হয়েছে লার্জ স্ট্যাটিস্টিক্স, যে এত ইনসিডেন্ট আমাদের হয়, কিন্তু সেই তুলনায় আমরা কখনোই আইনগত ভাবে দরকার না পড়লে আমরা কখনো রিপোর্ট, ইনসিডেন্ট রিপোর্টের এগেনস্টে কখনো ফরেন্সিক করি না। কথা তো আসছে। অ্যাসপেক্টস অফ অর্গানাইজেশনাল সিকিউরিটি, অর্গানাইজেশনাল সিকিউরিটির অ্যাসপেক্টটা কি? অ্যাসপেক্ট হচ্ছে চারটা। একটা হচ্ছে আইটি সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি, আর লিগাল সিকিউরিটি। এই চারটা অ্যাসপেক্টটা আমরা কখন সবসময় ফরেন্সিক করে থাকি। না সরি, অর্গানাইজেশনাল সিকিউরিটি এগুলো, এটা তার মধ্যে আইটি সিকিউরিটি আমাদের পড়বে হচ্ছে কি ফরেন্সিকের পার্ট। কোনো না কোনো ভাবে এখানে সব জায়গাতেই মোটামুটি আইটির একটা ফুটপ্রিন্ট আছে। আইটি সিকিউরিটিতে আইটির ফুটপ্রিন্ট থাকবেই। আইটি সিকিউরিটি বলতে কোন কোন জিনিসের সিকিউরিটি বলতে এখানে আমাদের লিস্ট জানতে আছে। ফিজিক্যাল সিকিউরিটিতে আমাদের বায়োমেট্রিক সিকিউরিটি কমপ্লিটলি ডিপেন্ডস অন আইটি। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, যে ফিনান্সিয়াল অ্যাটাক,
ফিনান্সিয়াল অ্যাটাক, ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাক ইজ কমপ্লিটলি বেসড অন আইটি। ঠিক আছে। সিকিউরিটি প্রবলেম হলে ফ্রড হতে পারে, টাকা চলে যেতে পারে, ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড চার্জ হতে পারে, এটসেট্রা। দিস ইজ দ্য অনলি এরিয়া লিগাল সিকিউরিটি। এখানে হয়তো বা সাইবার সিকিউরিটি বা ফরেন্সিকের ইস্যু খুব বেশি একটা নাই। বাট আদার দেন দিস ওয়ান, আর বাকিগুলোতে ফরেন্সিক ইস্যু আছে। ইভালুয়েশন অফ কম্পিউটার ফরেন্সিক, কম্পিউটার ফরেন্সিক কিভাবে আসলো, হ্যাঁ? এই ওটা দেখি। 1822 সাল থেকে শুরু হয়েছে। ওই বেটা তো ওই বেটা বলছিল আবার বাসায় এসে ওরে ভিডিও কল দিতে, ওরে ওরে আমার পিসিতে ঢুকাই দিতে এনি ডেস্ক বা কিছু দিয়ে। হুম, তারপর আর দেওয়া হয় না। ওইখান থেকে আমাদের পাঠিয়েছিল, ওটা দেখছিল পরে ঠিক করছিল। আচ্ছা, 1822 সাল থেকে এটা শুরু হয়েছে। এর পরে থেকে আস্তে 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 একটা নির্দিষ্ট মানে রাস্তা পার হয়ে, একটা সার্টেন রাস্তা পার হয়ে এফবিআই তাই সাথে 1932 সালে। 1932 সালে এসে যে কালচার, যে টেকনোলজি, যে প্রসেস, যে প্রসিডিউর, যে প্রসিডিউর সবগুলো এখান থেকেই আহ, চলবে আর কি। মানে এফবিআই এর যে মানে গাইডলাইন, এফবিআই এর যে সেট আপ, সেই সেট আপটাই আসলে বেসিক্যালি এখনকার অ্যাকচুয়াল, মানে ওই প্রিন্সিপালটাই আমরা এখন পর্যন্ত ধরে রাখছি। আর কোনো ইয়ে নেই, আহ, নতুন কোনো ইয়া নাই, মানে ওই ড্রামাটিক কোনো চেঞ্জ নেই। হয়তো বা ভার্সনের আপডেট হয়েছে, যে প্রসেসটা আগে ছিল ওই প্রসেসটা এখন আর রেপ্লিকেবল না, প্রসেসটা আপডেটেড হয়েছে, বাট প্রিন্সিপাল গুলো সব আগের মতোই আছে। এফবিআই এর যেটা করা 1932-তে, সেটাই। ইভালুয়েশন অফ কম্পিউটার ফরেন্সিক, এটা আমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এটা আমেরিকান, যারা যারা আমেরিকান বা আমেরিকান কান্ট্রি অ্যাসোসিয়েট, তাদের জন্য এগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল। যে 1984-এ একটা ইভালুয়েশন আসছে, 1996 একটা ইভালুয়েশন আসছে, 1995, 98, 2000। এত ফ্রিকুয়েন্টলি আসার পিছনে কারণ হচ্ছে কি, এই সময়টাতে টেকনোলজি দ্রুত চেঞ্জ হয়েছে। টেকনোলজি দ্রুত চেঞ্জ হয়েছে। আমরা এক সময় কাজী হার্ড ডিস্ক, আইডি হার্ড ডিস্ক ইউজ করতাম, তারপরে এটা সাতা হার্ড ডিস্ক, তারপরে এসএসডি। সো এই যখন এই টেকনোলজি গুলো চেঞ্জ হয়ে গেছে, ফরেন্সিকের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য এত রিলিজ, এত বেশি বেশি রিলিজ। আমরা কেন কম্পিউটার ফরেন্সিক করবো? ঠিক আছে, করার পিছনে কারণ হচ্ছে ডেটা রিকভার করব, ডেটা অ্যানালাইসিস করব, ডেটা প্রিজার্ভ করব ফ্রম কম্পিউটার এন্ড রিলেটেড ম্যাটেরিয়ালস ইন সাচ এ ওয়ে দ্যাট, এমন ভাবে যেন এই কাজটা করবো যাতে এটা কোর্টের মধ্যে এটা ভ্যালিড হয়। কোর্ট যেন বলতে পারে যে না, তুমি যেভাবে করছো ইট ইজ নট এন গুড ওয়ে অফ ডুইং দ্য রিকভারি, অ্যানালাইসিস এন্ড প্রিজার্ভ। সো কিভাবে করলে পরে, কিভাবে রিকভার করলে পরে, কিভাবে অ্যানালাইজ করলে পরে, কিভাবে প্রিজার্ভ করলে পরে আমাদের এই ডাটাটা কোর্টের কাছে ভ্যালিড মনে হবে, সেটা আমরা আসলে শেখার বিষয়। এবং আমাদের কম্পিউটার ফরেন্সিক শেখার উদ্দেশ্য হচ্ছে এটাই। আমার, আমি অনেক কিছু করি। আমি একটা জিনিস কপি করতে পারি, একটা হার্ড ডিস্কে একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে কপি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কিন্তু ফরেন্সিকের ক্ষেত্রে এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করলে এটা কোর্টে ভ্যালিড না। দিস ইজ নট ভ্যালিড অ্যাট অল। সো কম্পিউটারের ফরেন্সিকের কপি ইজ সামথিং ডিফারেন্ট। নিড ফর কম্পিউটার ফরেন্সিক, নিড ফর কম্পিউটার ফরেন্সিক, যে কম্পিউটার ফরেন্সিকটা আমাদের কেন দরকার, সেটা তো আমরা লিগাল পার্সপেক্টিভে বললামই। সেটা তো আমি লিগাল পার্সপেক্টিভে বললাম। লিগাল পার্সপেক্টিভ বাদেও আমাদের কি কর্পোরেটের কথা বল। একটা কর্পোরেট আমি কেন এটা করবো? কর্পোরেটের সবসময় যে কেস লিগাল ইস্যু থাকবে ব্যাপারটা এরকম না। এরকমও হইতে পারে যে একটা লোক একটা লিঙ্কে ক্লিক করছে, তারপরে মেশিনটা কম্প্রোমাইজ হয়ে গেছে। আই ওয়ান্ট টু সি যে সে কম্প্রোমাইজ হওয়ার পরে হ্যাকার কি কোনো ম্যালওয়্যার এখানে ঢুকাই গেল কিনা, ইত্যাদি ইত্যাদি।
ঠিক আছে? এরকম যে to ensure the overall integrity and continued existence of an organization's computer system networking system, সবসময় যেন ইন্টিগ্রিটি প্রোটেকশন নিয়ে আমার অপারেটিং আইটি অপারেশন চলতে পারে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন টু গো ফর দ্য ফরেন্সিক। অর্গানাইজেশনাল মানি এন্ড ভ্যালুয়েবল টাইম কে প্রোটেক্ট করার জন্য আমাকে ফরেন্সিক করা লাগতে পারে। তারপরে কখনো যদি এরকম হয় অ্যাটাকারকে আমি প্রুফ করতে পারি যে হি ইজ দ্য অ্যাটাকার সাসপেক্ট, তাকে বলতে পারি যে হি ইজ দ্য অ্যাটাকার মাই ল্যাপটপ, সেই ক্ষেত্রে আমার অর্গানাইজেশন ফরেন্সিক করা চাইতে পারে। এবং টু ইফিসিয়েন্টলি ট্র্যাক ডাউন পারপিট্রেটর ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত জায়গা থেকে যত হ্যাকার আছে তাদেরকে ধরার জন্য আমাদের ফরেন্সিক করা লাগতে পারে, তাদের বিহেভিয়ার অ্যানালাইসিস করার জন্য আমাদের ফরেন্সিক রেডিনেস। ফরেন্সিক রেডিনেস আমাদের ফরেন্সিকটা করতে হলে কিছু প্রিপারেশন লাগে, সবসময় সবকিছুর জন্য প্রিপারেশন লাগে। এই প্রিপারেশনটা আমাদের জন্য জরুরি। ভাই আমি একটু 5 মিনিটের ব্রেক নিচ্ছি, হ্যাঁ আমার একটু ওষুধ খাইতে হবে। ইজ ইট ওকে? ওকে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, সরি ফর দ্যাট। রেডিনেস, রেডিনেস আমার কি আছে? রেডিনেস বেনিফিট অফ কম্পিউটার, যেহেতু আপনি দেখবেন যে যাকে আপনি দোষী সাব্যস্ত করতে যাচ্ছেন সে সবসময় আপনার কাছ থেকে একটা ভুল খুঁজবে। যে আপনার যদি কোনো একটা ভুল ধরতে পারে সে, সেই ভুলের উপর বেস করে সে কোর্টকে কনভিন্স করবে যে এই যে এইভাবে করছে, এইটা মানে হচ্ছে যে এখানে ঠিক মতো কাজটা করা হয় নাই, এখানে সে মডিফাই করছে, আমি এরকম দেই নাই, এরকম কিছু ইনফরমেশন আপনাকে হয়তো দিয়ে সে আপনাকে এই জিনিসটা ঝুলাই দিবে। সো কম্পিউটার ফরেন্সিক যখন আমরা করব এমন ভাবে করব যেন দোষী ব্যক্তি কোনোভাবেই প্রুফ না করতে পারে যে আমি এখানে এমন কিছু করার চান্স আছে যে তাকে এভিডেন্সটা চেঞ্জ, এভিডেন্সের মোটিভ চেঞ্জ হয়ে গেছে, এরকম কিছু যেন না হয় সেই জন্যই একটা প্রিপারেশন বা রেডিনেস থাকতে হবে। এভিডেন্স ক্যান বি গ্যাদার্ড টু দি অ্যাক্ট ইন দ্য কোম্পানিজ ডিফেন্স ইফ সাবজেক্ট টু লসুট। কোম্পানিকে ডিফেন্স দেওয়ার জন্য আমার এটা লাগতে পারে। মেজর ইনসিডেন্টের ক্ষেত্রে ইনভেস্টিগেশন আপনি কেন করবেন? বড় ধরনের একটা হ্যাক হ্যাক হয়ে গেছে, বড় ধরনের একটা অ্যাটাক হয়ে গেছে, কারণ এই অ্যাটাকটা হওয়ার পরে আপনি ইনভেস্টিগেশন ফরেন্সিক না করে আপনি রুট কজটা না বের করেন যে কেন এরকম হলো, কিভাবে এরকম হলো, সেই ক্ষেত্রে আপনি আপনার কর্পোরেট যে ম্যাচিউরিটি, কর্পোরেট বিজনেসের যে অ্যাভেলেবিলিটি, বিজনেস কন্টিনিউয়াস অপারেশন, এই অপারেশন উইল নট হ্যাম্পার, এটা হ্যাম্পার হবে। কারণ এই জিনিস আপনার প্রত্যেক দিন ঘটতে থাকবে। ফরেন্সিক করলে যেটা হয় যে একটা ঘটনা ঘটার পরে যদি আপনি ফরেন্সিক করে আসল কারণটা জানতে পারেন, পরবর্তীতে এরকম ঘটনা ঘটলে আপনি খুব কম সময়ের মধ্যে এই জিনিসটাকে রিকভার করে ফেলতে পারবেন। সেই জন্য এটাকে বলতেছে মিনিমাল ডিসরাপশন। Forensic readiness can extend the target of information security to the wider threat or cyber crime, such as intellectual property protection, fraud, and extortion. এটা একটু হাই লেভেলের কথা। ফরেন্সিক রেডিনেস ক্যান এক্সটেন্ড টু দ্য টার্গেট অফ ইনফরমেশন সিকিউরিটি। আপনি প্রপার ইনফরমেশন সিকিউরিটি যদি দিতে চান দেন ফরেন্সিক ইজ মাস্ট। ফরেন্সিক না করলে পরে আপনার ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আরেকটা ফরেন্সিকের নাম আছে, নাম হলো ফিনান্সিয়াল ফরেন্সিক। তাই ওটা আমাদের সিলেবাসের বাইরে। Fixed and structured approach for storage of evidence can considerably reduce the expense and time of an internal investigation. ফরেন্সিক রেডিনেস মানে কি? আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে এভিডেন্স গুলো নিচ্ছি এগুলো তো ডিজিটাল এভিডেন্স, এগুলো স্টোর করে রাখার জন্য আপনার একটা প্রিপেয়ার্ডনেস আছে। আপনি একটা হার্ড ডিস্ক, আইআইডি হার্ড ডিস্ক কখনোই কোনোভাবেই একটা
ম্যাগনেটিক এলিমেন্টের পাশে রাখতে পারেন। যদি রাখেন তাহলে সেই হার্ড ডিস্ক থেকে যদি ডাটা নেন আপনি, সেই ডাটাটা কখনোই কোর্টে ভ্যালিড হবে না। সো ল এনফোর্সমেন্ট ইন্টারফেস, ল এনফোর্সমেন্টকে মোটিভেট করার জন্য যে ইয়েস আই হ্যাভ গট দ্য ক্লু, আমি ক্লু পাইছি কম্পিউটার থেকে যে দিস ইজ হাউ দে হ্যাভ ডান দিস, দে হ্যাভ কমিটেড দেয়ার ক্রাইম। এবং তারা একটা কনফিডেন্স পায় ফরেন্সিক থেকে যে হ্যাঁ ফরেন্সিক করলে পরে আমি অ্যাকচুয়াল হিস্ট্রিটা পাবো, গল্পটা পাবো। অ্যান্ড ইন ডেপথ ইনভেস্টিগেশন ইজ অলওয়েজ নেসেসারি যদি আপনার বড় ধরনের কোনো ফরেন্সিক লাগে। তো আপনার এই সব ঘটনার জন্য, আপনার লস হই, আপনার বিজনেস ডিসরাপশন থেকে বাঁচার জন্য, আপনার ফ্রড অ্যাভয়েড করার জন্য, আপনার এই ইন্টারনাল ইনভেস্টিগেশন করে স্পিড আপ করার জন্য, ল এনফোর্সমেন্টের কমফোর্টের জন্য, ঠিক আছে, ইন ডেপথ ইনভেস্টিগেশনের জন্য আপনার ফরেন্সিক দরকার আছে। গোল কি? গোল হচ্ছে একই কথা, আবার সেই আগের চ্যাপ্টারটাই, আগের জিনিসটা এসে বলছে, টু কালেক্ট অ্যাকসেপ্টেবল এভিডেন্স, অ্যাকসেপ্টেবল এভিডেন্স টু দ্য কোর্ট। এটা আমার উদ্দেশ্য, এমন ভাবে কালেক্ট করবো যেন অ্যাকসেপ্ট হয়। গ্যাদার দ্য এভিডেন্স টার্গেটিং দ্য পটেনশিয়াল ক্রাইমস, কোন ক্রাইম হইলো কিনা, ঠিক আছে। এভিডেন্সটা সবসময় পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে হবে, এটা একটা ভালো জিনিস। তো আপনি এভিডেন্স এমন ভাবে নেবেন যেন এটা একটা ইম্প্যাক্ট পজিটিভ, নেগেটিভ না হয়। আপনি সবসময় প্রুফ করার চেষ্টা করবেন সে করে নাই জিনিসটা, ঠিক আছে, এটা হলো পজিটিভ, সে করে নাই। বাট আপনি সবসময় হয়তো এটা পারবেন না, বাট আপনার মোটিভটা থাকবে এরকম। Allow an investigation to proceed at a cost in proportion to the incident. আপনি ইনসিডেন্ট কখন করবেন? যদি দেখেন যে যে পরিমাণ ইনসিডেন্ট হয়েছে, এই ইনসিডেন্টের ইনভেস্টিগেশন করতে গেলে তার চেয়ে ডাবল ক্ষতি হবে, লস হবে আমার পয়সা দিয়ে, দ্যাট ইজ কল্ড, দ্যাট ইজ নট এ ডুয়েবল ফরেন্সিক। নাও উই হ্যাভ টু প্ল্যান, নাও উই হ্যাভ টু প্ল্যান। সেই প্ল্যানটা কি? যে আমি ফরেন্সিক করবো কি করবো না, করলে কোথায় করবো, কিভাবে করবো, কাকে দিয়ে করবো, ইন্টারনালি করবো না এক্সটার্নালি করবো, ঠিক আছে, কি ধরনের ইকুইপমেন্ট ইউজ করবো, কোন কোন ক্ষেত্রে আমি ইনসিডেন্ট, কোন কোন ক্ষেত্রে আমি ফরেন্সিক করবো, সব ধরনের ইনসিডেন্টই করবো নাকি রেড কালারের ইনসিডেন্ট গুলা করবো যেগুলো হাইয়েস্ট সিভিয়ার ইম্প্যাক্ট আছে, এগুলাকে আমরা বলি প্ল্যানিং। ডিফাইন দ্য বিজনেস স্টেট দ্যাট নিডস ডিজিটাল এভিডেন্স। কখন আপনি ডিফাইন করেন যে কখন আপনার ডিজিটাল এভিডেন্স দরকার, কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে আপনার এই ফরেন্সিক এভিডেন্স দরকার। বিজনেস স্টেট, বিজনেসের কোন কোন সিনারিওতে আপনার এভিডেন্স দরকার পড়তে পারে, লিগালের জন্য দরকার পড়তে পারে, আইটি অপারেশনের জন্য দরকার পড়তে পারে, একজন এমপ্লয়ি ক্রাইম করছে সেটার জন্য দরকার পড়তে পারে, একটা ইনসিডেন্ট হয়েছে সেই জন্য আপনার এটা দরকার পড়তে পারে। আগে ডিফাইন করে ফেলেন কোন কোন ক্ষেত্রে আপনি ফরেন্সিক করতে চান। আইডেন্টিফাই দ্য পটেনশিয়াল এভিডেন্স এভেলেবল। আপনি পরে দেখেন যে আমরা আসলে কি ধরনের এভিডেন্স আমরা দিতে পারবো, ঠিক আছে, আমরা কি ধরনের কোন লেভেলের এভিডেন্স আমরা দিতে পারবো। অর্গানাইজেশন ছোট আছে, বড় আছে, মিডিয়াম আছে, সবাই সব ধরনের এভিডেন্স নিয়ে খেলতে পারে না, কারণ তাদের ইনভেস্টমেন্ট লাগে। খুব ফাটাফাটি এভিডেন্স, প্রিসাইজ এভিডেন্সের জন্য হয়তো বড় বড় অনেক দামি দামি টুল লাগে, সেটা হয়তো একটা মিড সাইজ অর্গানাইজেশনের জন্য নট, মেবি নট পসিবল। এভিডেন্স কালেকশন রিকোয়ারমেন্ট, আদৌ এভিডেন্স কালেক্ট করার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। Decide the procedure for security collecting the evidence that meets the requirement in a forensically sound manner. ফরেন্সিক্যালি সাউন্ড মানে ফরেন্সিক্যালি আসলে কালেক্ট করা যাবে কিনা। ফরেন্সিক্যালি ম্যানার মানে হচ্ছে যে ফরেন্সিক যেভাবে করতে হয় ওইভাবে আপনি করতে পারবেন কিনা, বা ওইভাবে করতে গেলে আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনি সেট করেন, আগেই জাম দেওয়ার দরকার নাই। এস্টাবলিশড পলিসি, কিভাবে এভিডেন্স কালেক্ট করবেন, কিভাবে স্টোর করবেন, এগুলো একটা পলিসি বানান।
ensure that the observation process is aimed to detect, prevent the important incidents. আপনি ধুমধারাক্কা অবজারভেশন, ধুমধারাক্কা ফরেন্সিক করেন না। আগে আপনি দেখেন ফরেন্সিক যেটা আমি করতে চাচ্ছি সেটা আসলে কোর্টকে সাপোর্ট করবে কিনা, ইনসিডেন্টকে সাপোর্ট করে কিনা। ইনসিডেন্টকে সাপোর্ট না করলে আমার এই ফরেন্সিক করলাম। তারপরে দেখেন যারা ইনভেস্টিগেট করবে তাদের ক্যাপাবিলিটি আছে কিনা, তারা ওই ধরনের নলেজ রাখে কিনা। তারপরে আপনি ডকুমেন্ট, সব ডকুমেন্ট করে রাখেন। তারপরে এনশিওর অথরাইজড রিভিউ, আপনি এমন একজনকে দিয়ে এই জিনিসগুলা ভেরিফাই করান যে কিনা কোর্ট তাকে অথরাইজ বলে ডিক্লেয়ার করছে, যে হ্যাঁ ও যদি সাইন করে দেয় তাহলে আমি মনে করবো যে হ্যাঁ এটা অথরাইজ, এটাতে আমার কোনো সমস্যা নাই। এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামনে এরকম বলে না, ওইরকম। সাইবার ক্রাইম কি জিনিস? সাইবার ক্রাইম ইজ বেসিক্যালি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিতে একটা কম্পিউটারকে এজ এ টুল হিসাবে ইউজ করা হয়, অথবা একটা টার্গেট হিসাবে ইউজ করা হয়, অথবা যেখানে, যেটাকে একটা প্লেস অফ ক্রাইম, একটা কম্পিউটার ক্যান বি অ্যাক্ট এজ এ টুল অফ ক্রাইম, প্লেস অফ ক্রাইম, অথবা টার্গেট অফ ক্রাইম। একটা জিনিস যেটা হচ্ছে একটা কম্পিউটারকে একটা টুল হিসাবে ইউজ করে, অথবা কম্পিউটারকে টার্গেট করে একটা ক্রাইম করে, অথবা এটার উপর বসে সে কাজ করে, যে ইট ক্যান অ্যাক্ট এজ এ প্লেস অফ ক্রাইম। ঠিক আছে, যে এইখানে বসে একটা টুল, এই কম্পিউটার দিয়ে আমি একটা আরেকটা কম্পিউটারকে আমি হ্যাক করবো, অথবা আমাকেই হ্যাক করবো, আমার কম্পিউটারটা হ্যাক করবো, সেটা আমি টার্গেট। অথবা আপনার কম্পিউটারের মধ্যে বসে সে আরেকটা কম্পিউটারকে হ্যাক করবে, হুম। সেটাকে আমরা বলি সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম হচ্ছে এমন একটা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা এমন একটা ঘটনা যেখানে কোনো একটা কম্পিউটারকে ইউজ করা হয় এজ এ টুল, কোনো একটা কম্পিউটারকে টার্গেট করা হয় এজ এ ভিকটিম, এবং কোনো একটা কম্পিউটারকে, কম্পিউটারের উপর বসে আমি কাজটা চালাবো, যাতে মনে হবে যে আপনি এই কাজটা করছেন। আমি আপনার ল্যাপটপের মধ্যে বসে অ্যাটাক করব, তখন বললে মনে হবে যে ইয়েস, এই কম্পিউটার থেকেই হ্যাকিংটা হয়েছে। তিনটা রুল কম্পিউটারের এখানে: অ্যাজ এ টুল, অ্যাজ এ টার্গেট, অ্যাজ এ প্লেস। সাইবার ক্রিমিনাল, সাইবার ক্রাইম ইজ অলওয়েজ এ ইলিগাল অ্যাক্টিভিটিস, অলওয়েজ এ ইলিগাল অ্যাক্টিভিটিস। তাহলে যে কম্পিউটারের একটা টার্গেট, তার ভিতরেও এভিডেন্স আছে। যে কম্পিউটারে বসে আপনি কাজ করছেন সেই কম্পিউটারের ভিতরে এভিডেন্স আছে। যে কম্পিউটার থেকে আপনি কাজ করছেন, অ্যাকচুয়াল সোর্স, ওইটার মধ্যে এভিডেন্স আছে। এবং সাইবার ক্রাইম অলওয়েজ এটা ইন্টেনশনাল, এটা আনইনটেনশনাল না, অ্যাক্সিডেন্টাল না। ঠিক আছে, এই ইচ্ছা করে এই কাজটা করছে না। কম্পিউটার ফেসিলিটেটেড ক্রাইম, কম্পিউটার থেকে, কম্পিউটার ফেসিলিটেড, যে কম্পিউটারের মানে কম্পিউটারাইজড ক্রাইম, তাকে বলে কম্পিউটার ফেসিলিটেটেড ক্রাইম। Dependency on the computer has given way to new crimes. Dependency on the computer has given way to new crimes. যেমন একটা কম্পিউটার, তার উপর আমার ডিপেন্ডেন্সি আছে জাস্ট টু কমিট দ্য ক্রাইম। এবং কম্পিউটার ফরেন্সিক বা কম্পিউটার ইনভেস্টিগেশন অলওয়েজ এ চ্যালেঞ্জিং টাস্ক। কেন? বিকজ কাজটা এত দ্রুত করা হয়, এটাকে ধরে রাখা টাফ। কাজটা অ্যানোনিমাসলি করা যায়, যে আপনার আইডেন্টিটি আপনি হাইড করে রাখতে পারেন, কে করছে এটা বোঝা যায় না। এবং ফ্লিটিং নেচার অফ এভিডেন্স, এভিডেন্স মুছে ফেলা যায়। আপনার একটা ম্যালওয়্যার এই মুহূর্তে মেমোরিতে আছে,
ম্যালওয়্যারটা মেমোরিতে আছে, এই মুহূর্তে যদি পুলিশ আপনার সামনে আসে, আপনি যদি কম্পিউটারটা অফ করে দেন, তাহলে ম্যালওয়্যারটা চলে গেল, পরবর্তীতে রিস্টার্ট দিলে আপনি ম্যালওয়্যারটা নাও পাইতে পারেন। এটাও আপনার একটা চ্যালেঞ্জ। মোড়ো হাঁটা ইনসাইডার, একটা কর্পোরেটের ইনসাইডারও হ্যাক করতে পারে, এক্সটার্নাল অ্যাটাকও করতে পারে, এক্সটার্নাল লোকও হ্যাক করতে পারে। দুই ধরনের ক্রাইমই হইতে পারে। এক্সাম্পল: fraud achieved by the manipulation of the computer records. একটা কম্পিউটার রেকর্ড আছে, বিলিং রেকর্ড থাকতে পারে, অনেক কত ধরনের রেকর্ড আমাদের কম্পিউটারে থাকে। জাস্ট একটা ম্যানিপুলেট করেছে, একটা শূন্য বাড়াই দিলেন, একটা শূন্য কম দিলেন, আমি স্প্যাম মেল পাঠাতে পারি। আপনি ডেলিভারিটলি এটার সিকিউরিটি মেকানিজমকে লুজ করে দিতে পারেন। আপনি একটা কম্পিউটারের ভিতরে আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারেন। আপনি একটা কম্পিউটারের ভিতরে লাইসেন্স চুরি করতে পারেন। আপনি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে পারেন একটা কম্পিউটার দিয়ে, একটা অর্গানাইজেশন। এগুলোকে আমরা বলি, এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনা প্রত্যেকটাই সাইবার ক্রাইম। প্রত্যেকটাই সাইবার ক্রাইম, এবং প্রত্যেকটাই ফরেন্সিক ডিমান্ড করে। প্রত্যেকটাই ফরেন্সিক ডিমান্ড করে। ঠিক আছে। আচ্ছা, আরো এক্সাম্পল আছে। আইডেন্টিটি থেফট, মানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চুরি করে ফেলছে একজন, দ্যাট ইজ কল্ড দ্য আইডেন্টিটি থেফট। আইডেন্টিটি, ইউজার নেম না শুধু। ঠিক আছে, ইউজার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, অথবা কম্পিউটারের উপর, একটা কম্পিউটারের জন্য একটা ভাইরাস দিচ্ছেন, এটাও এক ধরনের কাজ। একটা কম্পিউটার থেকে আপনি এমন কিছু করছেন তাতে করে কিছু টাকা চুরি করে ফেলছেন। একটা কম্পিউটারে হয়তো বা ক্রেডিট কার্ড ছিল, বা একটা কম্পিউটারে অ্যামাজনে লগ ইন করা ছিল, অ্যামাজনে ক্রেডিট কার্ডের নাম্বার দেওয়া থাকে, আপনি অ্যামাজনে একটা জিনিস আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে কিনে ফেলছেন, এবং আপনি অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ করেছেন। একটা কম্পিউটার আপনি ডিনাইল অফ সার্ভিস অ্যাটাক চালাইছেন, এবং চাইল্ডদের জন্য পর্নোগ্রাফিক সেক্টর তৈরি করছেন। সবকিছুই ক্রাইম। এখানে হচ্ছে যে কম্পিউটার ক্রাইমের কত ভাবে হইতে পারে। টাইম, আইডেন্টিটি থেফট, হ্যাকিং, ভাইরাস, সাইবার স্টকিং, ড্রাগ ট্রাফিকিং, ফিশিং, wrongful programming, credit card fraud, online auction, ইমেইল বম্বিং অর স্প্যাম, এগুলো সব কিছুই হচ্ছে কি কম্পিউটার ক্রাইমের মধ্যে। এনিথিং হুইচ হ্যাজ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য ইউজার অথবা সোসাইটি, ওটাই হচ্ছে গিয়ে ক্রাইম। যে কোনো কিছু, যেটাই আপনি করেন না, যদি সেটা ওই কম্পিউটারের ইউজারের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট, সোসাইটির জন্য, কান্ট্রির জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, সেটাই হচ্ছে কম্পিউটার। বিজনেস ইম্প্যাক্ট, অপারেশনাল ইম্প্যাক্ট, ফিনান্সিয়াল ইম্প্যাক্ট, রেগুলেটরি ইম্প্যাক্ট, অনেক ধরনের ইম্প্যাক্ট করতে পারে, সেটাই আপনি ক্রাইম। লয়ের বিরুদ্ধে কিছু করবেন, সেটাই ক্রাইম। সাইবার ক্রিমিনাল, হু আর দ্য সাইবার ক্রিমিনালস, যারা এই কাজগুলো করে তারাই সাইবার ক্রিমিনাল। ভাইরাস বানায়, সে ম্যালওয়্যার বানায়, সে এক্সপ্লয়েট বানায়, সে ক্রেডিট কার্ড ফ্রড করে, সে ক্রেডিট কার্ড ক্লোন করার জন্য ডিভাইস বানায়, ডিভাইস সেল করে, এরা সবাই ক্রাইম, ক্রিমিনাল। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ক্রিমিনালদের একটা অর্গানাইজেশন আছে। যারা সাইবার ক্রিমিনাল, তাদের একটা অর্গানাইজেশন আছে, যারা আপনি জানেন, হয়তো নাম শুনছেন। তাদেরকে বলা হয় অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট, এপিটি বলা হয় তাদের। তাদের একটা কর্পোরেট কালচার আছে। তাদের প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু একটা ব্র্যান্ড নেম আছে। ঠিক আছে, দেখুন এদেরও ব্র্যান্ড নেম আছে, এপিটি 28, এপিটি 29, এপিটি 38, এপিটি 39, এপিটি 1, এপিটি
18, অনেক ধরনের নাম আছে, গ্যালিয়াম, ঠিক আছে, টেডি বিয়ার, অনেক ধরনের নাম আছে। এরা একটা গ্রুপ অফ অর্গানাইজড ক্রিমিনালস, দে হাইলি মোটিভেটেড, হাইলি স্কিলফুল, তাদের সব ধরনের কি আছে, যে ধরেন যে একটা হ্যাকার হ্যাক করে ফেললো, হ্যাক করে কি নিল, ইমেল অ্যাড্রেস নিল, অনেকের মনে করেন যে কোনো একটা বড় অর্গানাইজেশনের 5,000 ইমেল অ্যাড্রেস সে কালেক্ট করে, 5,000 ইমেল অ্যাড্রেস কালেক্ট করার পরে এটাই তার কাজ, তুমি শুধুমাত্র ইমেল অ্যাড্রেস কালেক্ট করবে, এবং এটার জন্য সেল করার একটা লোক আছে, এটা অ্যাডভার্টাইজ করার জন্য একটা লোক আছে, এরকম। এটা ইনসিডেন্টের একটা স্ট্যাটিস্টিক্স, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা সার্ভে ডিসরাপটিভ ইনসিডেন্ট, বিজনেসকে ডিসরাপ্ট করছে এরকম প্রচুর ইনসিডেন্ট আছে যেগুলো ফরেন্সিক করা উচিত ছিল। ঠিক আছে, কি পরিমাণ টাকা পয়সা যাচ্ছে সেইটার একটা ইয়া দিচ্ছে ভাই। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, আমার না একটু প্রেশারটা আজকে একটু হাই, যদি আমাকে একটু ক্ষমা করেন, আমি আজকে এখানে ক্লোজ করতে চাই, হ্যাঁ। আমাকে এই 15 মিনিট পরে পরে না প্রেশারটা একটু মনিটর করতে হচ্ছে, হুইচ ইজ এ বিট ডিস্টার্বিং ফর ইউ আই গেস। It's okay, sir. No problem. You can check back or you can. ঠিক আছে, আমরা হয়তো বুধবার দিন আবার একটু পুঙ্খানুপুঙ্খভাবে আর একটু ডিটেল যাবো, হ্যাঁ। ঠিক আছে স্যার, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ, Assalamu আই এম alaikum. ভেরি সরি ফর দ্যাট। ধন্যবাদ No স্যার। problem. আসসালামু আলাইকুম।